ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রথমেই প্রত্যেকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। যে বিষয়টি নিয়ে কনফিউশন নাই এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু খুবই কম। সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে একটা সেন্টেন্সের, যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। খুব ভালো করে বুঝবেন। আমরা ছোটবেলা থেকে এটা কিন্তু সবাই পড়ে এসেছি, আমি নিজেও পড়ে এসেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন ব্যাপার হচ্ছে যে একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে কি সবসময় অবজেক্টই থাকে? এইটা মানে এই সংজ্ঞাটা মুখস্থ করার কারণে আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা মনে করে যে ভার্বের পরে যে অংশটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। তো আজকে আমি আপনাদেরকে বলি ভার্বের পরে যে অংশটি থাকে সেটা আসলে সবসময় অবজেক্ট হয় না। এটা খুব ভালো করে মনে রাখবেন। ভার্বের পরে যে অংশটা থাকে সেটা সবসময় অবজেক্ট হয় না। সেটা কি কি হতে পারে? অবজেক্ট হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্বিয়াল হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে। এছাড়া আরো অন্যান্য যে বিষয়গুলো আছে এর মধ্যেই অন্তর্ভুক্ত। এখন কখন ভার্বের পরে মানে একটা শব্দ থাকলে সেটাকে আপনি অ্যাডভার্ব বলবেন, কখন সেটাকে আপনি কমপ্লিমেন্ট বলবেন, এবং কখন সেটাকে অ্যাডভার্বিয়াল বলবেন বা অ্যাডভার্ব বলবেন, সেই ব্যাপারগুলো নিয়ে আমি খুব সংক্ষেপে এবং ধীরে ধীরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, ভার্ব হচ্ছে দুই রকম। কয় রকম? ভার্ব হচ্ছে দুই রকম, মানে প্রত্যেকটি অ্যাকশন ভার্ব হচ্ছে দুই রকম। একটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর একটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্ব অবজেক্ট গ্রহণ করতে পারে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্ব অবজেক্ট গ্রহণ করতে পারে না সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। কিরকম একটু খেয়াল করেন। আমরা কিন্তু এই ব্যাপারটা সবাই জানি যে ভার্বকে সাধারণত কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। দেখেন, ধরুন আমরা বললাম যে হি ইটস, খুব সংক্ষেপ এবং খুব ছোট একটা সেন্টেন্স, হি ইটস, সে খায়। ওকে, আবার কি বললাম? হি গোজ, সে যায়। ধরেন এইখানে আমরা একটা শব্দ এখন বসাবো। এখন যদি আপনি এই ভার্বকে প্রশ্ন করেন যে সে কি খায়, স্বাভাবিক উত্তর আপনি বলবেন যে সে ভাত খায়, সে রুটি খায়, সে আম খায়, সে জাম খায়, সে কলা খায়, এরকম বলবেন। তার মানে এই ভার্বটা অবজেক্ট দিতে পারছে। আমরা ধরেন এখানে রাইস ব্যবহার করলাম, আপনি অন্য কিছু থাকতে পারে, অন্য কিছু ব্যবহার করতে পারেন, হচ্ছে তো একটা। আর একটা হচ্ছে, এখন যদি আপনি বলেন হি গোজ মানে সে যায়, যদি বলেন সে মানে যায়, কি যায়, কোন উত্তর পাবেন? কাকে যাই, কোন উত্তর পাবেন? পাবেন না। তার অর্থ হচ্ছে এই ভার্বটা অবজেক্ট নিতে পারছে না। তো যে ভার্বটা অবজেক্ট নিতে পারলো সেটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বটা অবজেক্ট নিতে পারলো না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে বুঝতে পারছেন যে সবগুলো কিন্তু অবজেক্ট না। এখন আপনি বলবেন যে সে কোথায় যায়, আপনি বলবেন সে স্কুলে যায়। ওকে, টু স্কুল। এখন এইটা কি অবজেক্ট? এইটা অবজেক্ট না, এইটা অবজেক্ট। এটা কি? এইটা অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট। এইটা অবজেক্ট না, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল। কি বলা হয়? অ্যাডভার্বিয়াল। এখন আপনি ইংরেজি খুব ভালো বোঝেন না, আপনি কিভাবে বুঝবেন যে আসলে ভার্বের পরে যেটা আছে সেটা অবজেক্ট নাকি সেটা অ্যাডভার্বিয়াল? কিভাবে বুঝবেন? দেখেন, বোঝার বুদ্ধি হচ্ছে অবজেক্টের আগে কখনোই প্রিপজিশন বসে না, মনে রাখবেন। অবজেক্টের আগে কখনো প্রিপজিশন বসে না। তাহলে এই শব্দের আগে একটা প্রিপজিশন আছে, তার মানে এটা অবজেক্ট না। একদমই সোজা। নিয়মটা কি মনে রাখবেন? যে অবজেক্টের আগে কখনোই প্রিপজিশন বসে না। যেমন দেখেন, যদি বলি হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল, সে কি খেলে? ফুটবল খেলে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। এবার দেখেন, যদি বলি হি প্লেজ ইন দি ফিল্ড, হি প্লেজ ইন দি ফিল্ড, সে খেলে, কোথায় খেলে? মাঠে খেলে। ওকে, এখন দেখেন এইটার আগে কি আছে? দি ফিল্ডের আগে একটা প্রিপজিশন আছে, তার মানে দি ফিল্ডটা অবজেক্ট না। সোজা হিসাব, অবজেক্টের আগে কখনোই প্রিপজিশন বসবে না। ক্লিয়ার? আর যদি ভার্বের পরে যে শব্দটা দেখবেন তার আগে যদি কোনো প্রিপজিশন না থাকে তাহলে বুঝবেন সেটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তবে ভার্বের পরে কখনো কখনো সরাসরি অ্যাডভার্ব থাকতে পারে। কিরকম? যেমন আপনি বলছেন যে হি রিডস, সে পড়ে।
এখন যদি বললাম অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি, তো এটা আমরা সবাই জানি অ্যাটেন্টিভলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যোগ করা হয় তখন সেটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্বও অবজেক্ট না। অ্যাডভার্বকে বলা হয় অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। কি বলা হয়? অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, মানে কাজটা কিভাবে হয় এইটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। তাহলে এই অ্যাটেন্টিভলিটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, অথবা আপনি সরাসরি অ্যাডভার্বও বলতে পারেন। তাহলে আশা করছি এই পর্যন্ত আপনারা কোনটা অবজেক্ট আর কোনটা অবজেক্ট না এই ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন। এবারে আসেন কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি জিনিস? কমপ্লিমেন্ট হচ্ছে যখন দেখবেন সাবজেক্টের পরে কোনো বি ভার্ব আছে, সাবজেক্টের পরে বি ভার্ব। ধরেন আমরা বললাম হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। আচ্ছা, আর আপনারা জানেন যে একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব, আর যে ভার্ব দ্বারা কোনো কিছু হওয়া বোঝায় সেটাকে বলা হয় বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিকাম। আর যদি কোনো মডেলের সাথে বি যোগ হয়, মডেল প্লাস বিউ কিন্তু বি ভার্ব, মডেল প্লাস বি, সেটাও বি ভার্ব। তাহলে বি ভার্বটার পরে কি থাকে? সেটা বি ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে, এটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আসলে কি জিনিস? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টেরই নতুন আরেকটা পরিচয়। সাবজেক্টের আরেকটা পরিচয়কে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। এই শিক্ষকটা কে? শিক্ষকটা সে কি? সে টিচার। অর্থাৎ তারই আরেকটা পরিচয় হচ্ছে সে শিক্ষক। এইরকম ভাবে সাবজেক্টেরই যে অতিরিক্ত আরেকটা পরিচয় সেটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আপনি যদি এই অতিরিক্ত পরিচয়টা না বুঝেন তাহলে এটা সরাসরি এভাবে বুঝতে পারেন যে বি ভার্বের পরে যে নাউনটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন আপনি বলতে পারেন আই অ্যাম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, আর কোনটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তো এই ব্যাপারটা নিয়ে অনেকেরই একটু সমস্যা ছিল আমার মনে হয়। তো যাদের সমস্যা ছিল আজকের এই ভিডিওটি যারা দেখলেন, আশা করছি আজকের পর থেকে সাবজেক্ট, এই অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অন্যান্য যে এক্সটেনশন রয়েছে অ্যাডভার্বিয়াল, আপনাদেরকে যাওয়ার আগে আরেকটা ছোট্ট কথা বলে দিই। একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, অ্যাডভার্বিয়াল থাকে, অ্যাডভার্ব থাকে, তারপর হচ্ছে ইনফিনিটিভ থাকে, তারপর হচ্ছে জিরান্ড থাকে, প্রেজেন্ট পার্টিসিপল থাকে, অনেক কিছু থাকে। তবে জিরান্ড, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল এগুলোও কিন্তু আসলে এই অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল এইগুলো হিসাবেই ব্যবহার হয়। তো এরকম বিস্তারিত নিয়ে যদি আপনারা আরো ভিডিও চান তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আমি বেসিক গ্রামারের যে একদম খুঁটিনাটি বিষয় রয়েছে একদম শিকড় থেকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে বিদায় নিচ্ছি। যদি আজকের এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা থাকে অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর একটা মেসেজ আপনাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে আপনারা যারা ঘরে বসে ইংরেজি শিখতে চান, আমি আপনাদের জন্য লিখেছি ইংরেজি শেখার বই, ইংরেজিতে পরীক্ষাতে ভালো রেজাল্ট করার বই এবং ইংরেজিতে কথা বলার বই। সেটার নাম হচ্ছে ম্যাজিক অফ ইংলিশ। ইংরেজি ভাষাটাকে এই বইয়ের মধ্যে একদম ম্যাজিকের মতো করেই আলোচনা করা হয়েছে। এই বইয়ের মধ্যে নাই এমন অংশ খুব কম। এই বইটির মাধ্যমে আপনি কয়েকটা লাভবান হতে পারবেন। সেটা হচ্ছে এই বইটা দিয়ে আপনি এসএসসি, এইচএসসি, ডিগ্রি অনার্সে ইংরেজিতে ভালো রেজাল্ট করতে পারবেন। এই বইয়ের মাধ্যমে আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন। এই বইয়ের মাধ্যমে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। বইয়ের মধ্যে কি আছে? এই বইয়ের প্রথম অংশে রয়েছে বেসিক গ্রামার। আপনি যদি ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে চান অথবা ইংরেজিতে কথা বলতে চান তাহলে এই বইয়ের প্রথম অংশটি পড়বেন। এই বইয়ের প্রথম অংশটি একদম জিরো লেভেল থেকে আপনি ইংরেজি শেখা কিভাবে শুরু করবেন একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করা হয়েছে। এরপরে এই বইয়ের দ্বিতীয় অংশে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের এসএসসি, এইচএসসি, ডিগ্রি অনার্স ক্লাসে যে সকল গ্রামার পরীক্ষায় আসে প্রত্যেকটা গ্রামার, যেমন চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, ট্যাগোসিন, সাফিক্স, প্রিফিক্স, কানেক্টরস, পাংচুয়েশন, যত গ্রামার আসে, কমপ্লিটিং সেন্টেন্স, মডিফায়ার, স্পেশালিজ অফ ফ্রেজ, যত গ্রামার আপনাদের পরীক্ষায় আসে প্রত্যেকটি গ্রামার এই বইয়ে একদম ইউনিক আলোচনা রয়েছে, যেগুলো আমার তৈরি করা লেকচার। সেই লেকচারগুলোই এই বইয়ের মধ্যে আলোচনা রয়েছে।
এরপরে হচ্ছে এই বইয়ের মধ্যে তৃতীয় অংশে রয়েছে হচ্ছে রাইটিং পার্ট। আপনাদের এসএসসি, এইচএসসি, ডিগ্রি অনার্স ক্লাসে যত রাইটিং পার্ট আসে, যেমন ফর্মাল লেটার, ফর্মাল ইমেল, ইনফর্মাল লেটার, ইনফর্মাল ইমেল, সিভি, কমপ্লেইন লেটার, নোটিশ, পারচেস অর্ডার, স্লোগান, পোস্টার, তারপর আছে প্যারাগ্রাফ, সমস্ত কিছুর একটা করে ফরম্যাট দেওয়া আছে। অর্থাৎ আপনি একটি ফরম্যাট মুখস্থ করেই আপনি একাধিক সিভি, একাধিক ফর্মাল লেটার, একাধিক ইমেল লিখতে পারবেন এই ফরম্যাটগুলো ব্যবহার করে। এছাড়া এই বইয়ের শেষ অংশে রয়েছে 100টি স্পেশাল স্ট্রাকচার। আমাদের অনেক ইংরেজি আছে যেগুলো আমরা স্বাভাবিকভাবে টেন্সের মধ্যে আলোচনা করে থাকি না, বা টেন্সের মধ্যে আলোচনা করা হয় না। এরকম 100টি স্ট্রাকচার দেওয়া আছে। সেই স্ট্রাকচারগুলো যদি আপনি আপনার রাইটিং এর ক্ষেত্রে এবং আপনার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, আপনি কথা বলার ক্ষেত্রে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করেন, তাহলে আপনার ইংরেজি কথা বলাটা হবে আরো অনেক স্মার্ট, এবং আপনার ইংরেজি যেটা লিখবেন ফ্রি হ্যান্ডে সেটাও অনেক স্মার্ট হবে। এক কথায় এই বইটি এমন একটি বই যেখানে ইংরেজি ভাষাটাকে একদম ম্যাজিকের মতো করে উপস্থাপন করা হয়েছে। এই বইয়ের মাধ্যমে আপনি ইংরেজিতে লিখতে পারবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন, পরীক্ষাতে ভালো রেজাল্টও করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে বইটির কয় টাকা মূল্য? এই বইয়ের মূল্য হচ্ছে একদম হোম ডেলিভারি চার্জ সহ মাত্র 250 টাকা। কয় টাকা? হোম ডেলিভারি চার্জ সহ মাত্র 250 টাকা। এই বইটি নেওয়ার জন্য আপনাকে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না। আপনি বইটি হাতে পাবার পরেই ডেলিভারি বয়ের হাতে আপনার বইয়ের মূল্য 250 টাকা পরিশোধ করবেন। এই বইটি যারা ঘরে বসে অর্ডার করতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে এখনই পাঠিয়ে দিন। খুব শীঘ্রই এই বইটি চলে যাবে আপনার কাছে। যাই হোক, যারা বইটি নিতে চান এখনই অর্ডার করুন। আর আজকের মতো যদি আপনি আরও অনেক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।